নমস্কার, আপনারা দেখছেন আমাদের উজবেকিস্তান ভ্রমণের গল্প। এর আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম সমরখান্দের সিওব বাজার আর বিবি খানিউম মসজিদ। আজ এই পর্বে থাকছে আমাদের সমরখান্দে বাকি জায়গাগুলো ঘুরে দেখার গল্প। চলুন শুরু করা যাক। আর এর পরের গন্তব্য আমাদের শাখি জিন্দ। তবে যাই বলিস, হ্যাঁ, আর্কিটেক্ট এক হলো এরকম একটা প্রাচীনতম একটা শহরের। না প্রাচীনতম নয়, প্রাচীনতম। প্রাচীন বল। মধ্যযুগ মানে খুব একটা না 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 এই খুব একটা বেশি প্রাচীন না। কিন্তু ব্যাপার নয়। মধ্যযুগ মানে 600 বছর। না, কিন্তু আমাদের এই পৃথিবীতে হ্যাঁ তিনটে প্রাচীনতম শহরের মধ্যে একটা হচ্ছে এটা, হ্যাঁ, রোম, অ্যাথেন্স আর সমরখান্দ। বারাণসীর কথা ভুলে যেও না। বারাণসী বারাণসী হচ্ছে সবচেয়ে প্রাচীন লিভিং সিটি। আচ্ছা। শ্রীলঙ্কায় আমরা যে গিয়েছিলাম অনুরাধাপুরা, তার ইতিহাস কিন্তু এর থেকে অনেক প্রাচীন। অনেক প্রাচীন, কিন্তু ঐতিহাসিকদের মতে আর কি মধ্যযুগে বলতে পারিস এই রোম এথেন্স এগুলো কদিন, কিন্তু বেনারস প্রায় 2750 বছরের পুরনো হ্যাঁ, হিসেবে বেনারসও কিন্তু তাই। মানে উল্লেখ পাওয়া গেছে 2750 বছর। এটা আমার কথা না, ঐতিহাসিকদের। কিন্তু তুই যদি বলিস কনৌজ, বেনারস, এই জায়গাগুলো কিন্তু বেনারসকে 2000 বলবোই। বছর 2500 বছরের পুরনো। বেনারসকে তো অবশ্যই, বেনারস এবং বেনারস তো সবচেয়ে বলাই প্রাচীন যায়। লিভিং সিটি। সবচেয়ে প্রাচীন লিভিং সিটি, সেটা তার মানে 3000 বছরের কাছাকাছি নিশ্চয়ই হবে। অবশ্যই 2500 বছরের তো বটেই। হ্যাঁ, এটাও তো ঐতিহাসিকরা বলছে 2750, তার মানে সমসাময়িক। সমসাময়িক, এগুলো যদি হ্যাঁ। বলা যায় আমাদের বেনারস, গ্রিসের এথেন্স, ইতালির রোম, হ্যাঁ সমরখান্দ, আমাদের বেনারস, এগুলো সবই মোটামুটি প্রাচীনতম শহরগুলোর মধ্যে একটা। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আমরা এখন ওভারব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি। ও পাশেই হচ্ছে হজরত খিজির মস্ক। আর এই যে রাস্তাটা, এটা শাহি জিন্দা স্ট্রিট, সমরখান্দের ওয়ান অফ দ্য বিজিয়েস্ট স্ট্রিট। এই হজরত খিজির কে ছিলেন জানো? কে ছিলেন? উনি ছিলেন আদমের 20তম বংশধর। বুঝেছো, বলা হয় এটা লেজেন্ড। আচ্ছা। আর হজরত খিজির, খিজির কথাটার মানে হচ্ছে দ্য গ্রিন লাইট। বুঝেছো। যাই হোক, এই মস্কটা হজরত খিজির মস্ক, এটা 8ম শতকের, কিন্তু পরবর্তীকালে চেঙ্গিস খানের সময় চেঙ্গিস খান এটাকে ডিস্ট্রয় করে দেয়। আবার রিবিল্ড হয় অনেকবার। এখন যেটা রয়েছে সেটা 18th বা 19th সেঞ্চুরির তৈরি, মানে এটা খুবই আধুনিক তৈরি করা। পুরনো যে হজরত খিজির মস্ক সেটা আর নেই। কিন্তু এখান থেকে হজরত খিজির, এটা একটু উঁচু জায়গায়, এখান থেকে দারুণ সুন্দর ভিউ পাবেন আপনি। দেখুন ওদিকে বিবি খানিউম মুসোলিয়াম, তারপর মস্ক, বিবি খানিউম মস্ক, আর এই সামনে হচ্ছে মার্কেট, শিয়ব মার্কেট, আর এই হচ্ছে হজরত খিজির মস্ক। এখানে নিচে যে গ্রেভিয়ার্ড আছে, কবরখানা আছে, সেটা কিন্তু 7টা লেয়ারে আছে, বুঝলি? এবং প্রত্যেক লেয়ারে প্রচুর সেইন্ট, সেই সময় যারা ইসলাম প্রচার করতে এখানে এসেছিল তাদের কবরখানা রয়েছে। একটু আগে বললাম চেঙ্গিস খান 12 শতকে আক্রমণ করে এই হজরত খিজির মস্ক এটা ধ্বংস করে দিয়েছিলেন। অনেকের একটা ভুল ধারণা আছে যে চেঙ্গিস খান মুসলিম ছিলেন। তিনি কিন্তু ছিলেন না, তিনি মোটেও মুসলিম ছিলেন না। এটা নিয়ে বুঝলি পৃথ্বীজিৎ, অনেকেরই ভুল ধারণা আছে যে চেঙ্গিস খান মুসলিম ছিলেন, সেটা কিন্তু নয়। যাই হোক, চেঙ্গিস খান মঙ্গোলিয়ান ছিলেন। মঙ্গোলিয়ান ছিলেন অবশ্যই, ইসলাম গ্রহণ মানে তখনও করেননি আর কি। চেঙ্গিস খানের দুনিয়াতে অনেক কন্ট্রিবিউশন আছে, না না সে আছে, মানে জনসংখ্যায় আর কি, বংশবৃদ্ধি আর কি। এছাড়া এ মহাগাম্বার ছিল, মানে যুদ্ধবিজ্ঞ, খুন খারাপি, বদমাইশি, তেঁদরামো ছাড়া আর কিছু বুঝতো না। সেসব করেই জীবন কাটিয়ে গেছে আর কি। দেখ সেই সময় ক্ষমতা বা রাজ্য বিস্তার এটা করার জন্য খুন খারাপা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। সবাই খুন খারাপি করতো। এবং আমরা এখন অনেক সভ্য হয়ে গেছি, হ্যাঁ, এবং তাতেও যে আমরা বদলেছি তা না। মানে চেঙ্গিস খানের সম্বন্ধে যেটা আমি বললাম, সেটা পরবর্তীকালে অনেক বিখ্যাত নেতা তাদের আমেরিকা দুটো বোম ফেলে কত লাখ লোক মেরেছে দেখ। সেটাই বলছি। তারপরে তো আরও অনেক উদাহরণ আছে গণহত্যাকারী হিসেবে, আপনারা সবাই জানেন। এইসব বলে আর বিতর্ক বাড়াচ্ছি না, শিবাজি একটা ভিডিওতে বলেও ছিল সেগুলো, যখন কম্বোডিয়ায় আমরা বাস যাত্রা করেছিলাম। আরে গণহত্যাকারী হিসেবে হিটলার তো আছেই, হ্যাঁ, আমাদের স্তালিন,
পলপট। হ্যাঁ ওই তুই সেগুলো হ্যাঁ বলেছিলি এইসব বলে বলেছি বলে আবার স্টালিনের নাম বলেছি বলে অনেকে আবার খেপে গেছে। অনেকে প্রাণে ব্যথা পেয়েছে, স্বাভাবিক। হ্যাঁ যাই হোক, দেখুন মসজিদটা, মানে শুধু চেঙ্গিস খানকে দোষ দিয়ে লাভ নেই। না না আমি দিচ্ছি না, কিন্তু ওই চেঙ্গিস খান বা তৈমুরলং যখন ভারতবর্ষ আক্রমণ করেছে, নাদির শাহ যখন করেছে, এদেরকে শুধু দোষ দিয়ে লাভ নেই। না না মানে মানুষ স্বভাবগতভাবেই হিংস্র আর কি, অন্যের ওপর আধিপত্য, খুন করাবে এইসব করতে ভালোবাসে। পশুরা তো খিদে পেলে শুধুমাত্র হত্যা করে, আর মানুষ কারণ ছাড়াই করতে পারে, কোনো কারণ নেই। তোর ওই জিনিসটা আমার ভাল লেগেছে ভাই, তাই আমি তোকে খুন করলাম, হত্যা করে ছিনিয়ে নিতে হবে আমাকে। তুই কেন ভালো সেটাই আমার রাগ। হ্যাঁ এই ধরুন ব্রিটিশরা, হ্যাঁ, বাংলার মন্বন্তর কত লক্ষ লোক মারা গিয়েছে বলুন দেখি, লক্ষ না প্রায় কোটি লোক মারা গিয়েছিল আমার। এবং সঠিক সংখ্যাটা হয়তো আমরা জানিই না এখন, জানি মানে না। এখনকার মতো তো আর সে। এবং তার জন্য সম্পূর্ণ দায়ী ব্রিটিশরা, হ্যাঁ। মানে চার্চিল। অবশ্যই অবশ্যই। সুতরাং আমি যদি বলি হিটলারের থেকেও বড় গণহত্যাকারী ছিল চার্চিল, ভুল কিছু নয়। কিন্তু না না আমাদের খাদ্যশস্য জাহাজকে জাহাজ ভরে নিয়ে চলে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোলজারদের খাওয়ানোর জন্য। খাওয়ানোর জন্য তার জন্য যে বাংলার লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছেন, সেটা কিভাবে অস্বীকার করি যে গণহত্যাকারী চার্চিল ছিলেন না। হ্যাঁ, ইতিহাস পর্যালোচনা করলে সঠিকভাবে এগুলো দেখা কিন্তু যাবে। উঠে আসবেই। নিরপেক্ষভাবে যদি করি, আমার কাছে চার্চিল, স্টালিন, হিটলার, পলপট, নাদির শাহ বা তৈমুরলং বা চেঙ্গিস খান, কারোর মধ্যেই কোনো পার্থক্য চোখে পড়ে না। ঠিক ঠিক। দেখুন এই কাঠের পিলারগুলো পুরনো স্ট্রাকচারের, কিন্তু বাকি সব যা দেখছেন এগুলো সবই নতুন তৈরি করা। এখানে একটা পুরনো ছবি রয়েছে এই মসজিদের, আসুন দেখাচ্ছি। তা দেখলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কীরকম ছিল এই জায়গাটা। এই বিল্ডিংটা অ্যাকচুয়াল হজরত খিজির মস্ক, যা হয়তো 15-16 শতকে তৈরি করা। ওই কাঠের পিলারগুলো ওখানে রয়েছে সামনে। তবে এত ধ্বংসের পরেও মানুষের গান বাজ। ওয়ালাইকুম আসসালাম, কেসে হ্যাঁ আপ? সামারকান্দ, ওকে। হ্যাঁ এত ধ্বংস করেও, এত হিংসার পরেও মানুষের যে সুকোমল প্রবৃত্তিগুলো, সেগুলো কিন্তু জাগ্রত আছে, জাগ্রত আছে। যুগে যুগে কালে কালে। তাই জন্যই মানব সভ্যতা এগিয়ে যাচ্ছে, একদম একদম, তাই না? এবং যুগে যুগে কালে কালে মহামানবের জন্ম হয়েছে, তারা মানুষজনকে বুঝিয়েছে, অনেকটাই সভ্য করতে সক্ষম হয়েছে। পুরোপুরি হয়তো হয়নি, এটা একটা লং টার্ম প্রসিডিওর, আরও হয়তো চলবে। এককালে আমরা অবশ্যই সভ্য হব, মানুষ মানুষকে মারবে না, ঘৃণা করবে না। আমি তো আশাবাদী যে পৃথিবী কোনো না কোনো দিন পরিবর্তন হবেই। বাহ, অনেক মহামানবের জন্ম হয়েছে, তার মধ্যে একজনকে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সে তো হ্যাঁ, অনেক যিনি মহামানবের সঙ্গে আড্ডা মারা, গল্প করার সুযোগ সৌভাগ্য আমার হয়েছে। হ্যাঁ, তার মধ্যে একজন আমারও উল্টো দিকে আছে এই মুহূর্তে। যাই হোক, সেসব প্রসঙ্গ পরে একদিন আলোচনা হবে। যাই হোক, আপনারা কমেন্ট করা শুরু করে দিন। কমেন্ট করার জন্য অনেক দারুণ দারুণ রসদ দিয়ে দিলাম। এখান থেকে ভিউটা তার আগে একবার দেখে নিন। ইজমল কারিমভ, উনি জন্মগ্রহণ করেন 1938 সালে। 1991 সালে ইউএসএসআর ভেঙে যাওয়ার পরে উজবেকিস্তান স্বাধীন হয়। তারপর ইজমল কারিমভ ফার্স্ট প্রেসিডেন্ট হন। 2016 সালে ওনার মৃত্যু অবধি তিনি ছিলেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট। উজবেকিস্তানের মানুষজনের হৃদয়ে এই মানুষটি ইজমল কারিমভের একটা আলাদাই জায়গা, তারই রেস্টিং প্লেস এখানে। আজকে আমরা সমরখন্দে এলাম, কোথায় আরও রোদ ঝলমল করবে, আকাশ নীল থাকবে তা না। হ্যাঁ, এরকম একটা ডাল ওয়েদার। আকাশের মুখ ভার, কেন ভাই? সে তো আমি জানি না। আমরা এসছি সমরখন্দের, কোথায় সৌভাগ্য হাজার হাজার বছর ধরে ওয়েট করছে। সমরখন্দের মাটি, সমরখন্দের বাতাস, সমরখন্দের গাছপালা, পশু পাখি, যে কবে আমরা আসব। অবশেষে আমরা এলাম, আর এইরকম। সেটাই ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, কত কেন? গত জন্মে তুমি এখানে থেকে কোনো কৃতকর্ম করেছিলে কিনা সে তো জানছি না, সেই জন্য দেখে আবার ঘাবড়ে গেল কিনা বোঝা মুশকিল না। মানে তুই বলতে চাইছিস আমি সেই না, হতেই চেঙ্গিস পারে। খান, না, হতেই পারে, না হওয়ার কিছু নেই। ওই যে বললাম আমাকে যে এখানে আক্রমণ করে নানা রকম কিছু করেছিল? হ্যাঁ, হতে পারে, হতেই পারে। কে জানে বলুন। আগের জন্মের কৃতকর্ম কি সুন্দর করে সাজানো সব কিছু দেখুন।
প্রত্যেকটা জায়গা এটা দেখেই ভালো লাগে জানো তো। এবং এখানে ট্যুরিস্টদের জন্য টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। সব কিছু সুন্দর করে ট্যুরিস্টদের কাছে, ট্যুরিস্টদের কথা ভেবে তৈরি করা। এখানে দেখুন সব জায়গায় এরকম ট্যুরিস্ট পুলিশের বুথ রয়েছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন সাদা কিয়স্কটা, এটাই ট্যুরিস্ট পুলিশ বুথ। এবং উপরে দেখুন নাম্বারও লেখা রয়েছে, এমার্জেন্সি নাম্বার 102, টা ডায়াল করলেই আপনি অ্যাসিস্ট্যান্স পাবেন। পরের গন্তব্য হচ্ছে ওই শহীদ জিন্দা। হজরতে খিজির ছাড়িয়ে খানিকটা ওপর দিকে এসে এই উলুগ বেগ অবজারভেটরি রয়েছে। এটা একটি কবরখানা। এই দেখুন হজরতি খিজির মসজিদ ছাড়িয়ে খানিকটা ওপর দিকে এসে এই কবরখানা। এখানে একটা ট্র্যাডিশন দেখতে পাচ্ছি, কবরের ওপরে ছবি লাগানো। কখনো দেখেছিস এরকম কবরের না, ওপরে না, ছবি? অনেক কবরখানায় তো গেছি, কিন্তু এরকম সুন্দর ছবি দিয়ে এরকম কবরখানা এর আগে দেখিনি, অবশ্যই সেটা বলতেই হবে। এটা কিন্তু একটা নতুন অভিজ্ঞতা আমাদের। আমার দেখা ডেঞ্জারাস কবরখানা হচ্ছে নেক্রোপলিস, গ্লাসগোর। ভর সন্ধেবেলা সেখানে গিয়েছিলাম, সে এক অদ্ভুতুরে পরিবেশ ছিল, যাকে বলে হন্টিং একটা অ্যাটমসফিয়ার তাই ছিল। আবারও বলছি, সমরখান্দ বেড়াতে 5 থেকে 6 ঘন্টা এনাফ টাইম, কিন্তু যদি জায়গাটাকে কোনো জায়গায় অনুভব করতে চান একটা দিন থাকুন, যেরকম আমরা রয়ে গেলাম, তাহলে জায়গাটাকে খুব ভালো বোঝা যায়। ডান দিকে শহীদ জিন্দা স্ট্রিট, আর সোজা হচ্ছে উলুগ বেগ অবজারভেটরি আর শহীদ জিন্দা, দুটোই সোজা। বাঁ দিকে ওই ওপরে কবরখানা যা আমরা দেখে এলাম। এই হলো সখী জিন্দা কমপ্লেক্স। আমার পেছনে শাহী জিন্দা। আচ্ছা, কুসামা ইবন আব্বাস, উনি ছিলেন হজরত মোহাম্মদের কাজিন এবং সহচর। উনি ইসলামের প্রচারের জন্য 7ম শতকের মাঝামাঝি সময়ে এখানে আসেন, উজবেকিস্তানের এই জায়গায় সমরখান্দে। তারপর 676 সালে ওনাকে হত্যা করা হয়। তার রেস্টিং প্লেসও এই জায়গাটাই। একটা সময় এরকম ছিল মধ্যযুগে যে বলা হতো মক্কার মতোই প্রায় পবিত্র স্থান হচ্ছে এই জায়গা শহীদ জিন্দা। মানুষজন যারা মক্কা যেতে পারতেন না, এইসব অঞ্চলের মানুষজন, তারা সমরখান্দের এই শহীদ জিন্দায় আসতেন পুণ্য পাওয়ার আশায়। এই জায়গায় চেঙ্গিস খান আক্রমণ করেছেন এবং ধ্বংস করেছেন। তারপরে তৈমুরের সময় তৈমুরের যারা নোবেল ছিল তৈমুরের সময়, তাদেরকেও এখানে কবর দেওয়া হয়েছে। এর পাশেই বিরাট কবরস্থান, যার খানিকটা দেখালাম আমরা। তো এর ভেতরটা খুব সুন্দর। যারা এখানে আসবেন সমরখান্দে, অবশ্যই শহীদ জিন্দা একবার ভিজিট করবেন। এখন নামাজ চলছে, নামাজ শেষ হলেই আমরা ভেতরে ঢুকবো। এই জিন্দাতে টিকিট রয়েছে ট্যুরিস্টদের জন্য 50,000 সোম পার হেড, মানে আমাদের দুজনের পড়লো 1 লাখ সোম। আমির তিমুরের সময় বা মধ্যযুগের বিভিন্ন সময়ের নোবেল যারা ছিলেন তাদের কবরখানা রয়েছে। যেমন ধরুন এই কবরখানাটি, এটি হচ্ছে আমির হুসেনের মায়ের। পরবর্তীকালে আমির হুসেনকেও এখানে সমাধি দেওয়া হয়েছিল। আমির হুসেন ছিলেন আমির তিমুরের একজন কমান্ডার। 1376 সালে আমির হুসেনের মাকে প্রথম সমাধিস্থ করা হয়, তারপর আমির হুসেনকেও। এপাশের এই কবরখানাটা কনভেনশনালি কল্ড আমিরজাদে, মানে সন অফ আমির তিমুর, 1386 সালের। দুদিকের এই প্রত্যেকটা বিল্ডিংই কারো না কারো সেই সময়ের কবরখানা। এই যে এই কবরখানাটা, এটা 1372 সালে আমির তিমুরের বোনের মুসোরিয়াম। এটা ওয়ান অফ দ্য বেস্ট। ভেতরটা দেখুন একবার। কি অপূর্ব কাজ।
সেরামিক টাইলসের ওপর এরকম এত সুন্দর অপূর্ব কাজ আগে কখনো দেখিনি আমরা। সেই সত্যি অসাধারণ সুন্দর কারুকার্য, অসাধারণ মনে অসাধারণ, হচ্ছে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, তাতে বহু সময় লাগবে যদি সেইভাবে দেখতে হয় আর কি। ঠিক। আর সিমেট্রিটা খেয়াল কর, প্রত্যেকটা জায়গায় এত সুন্দর সিমেট্রিক্যাল, দারুণ দারুণ। এটাও 1385 সালে তৈরি একটা মুসোলিয়াম, এটাও আমির তিমুরি তৈরি করিয়েছিলেন। ওপরের কাজটা দেখুন। কুসুম ইবন আব্বাস, যার কথা একটু আগে বললাম, হজরত মুহাম্মদের কাজিন এবং সহচর, যিনি সেন্ট্রাল এশিয়ায় ইসলামের প্রথম মিশনারি ছিলেন, তার সমাধিক্ষেত্রই রয়েছে এই প্যাসেজের ভেতরে। এখানে একটা কথা লেখা রয়েছে, প্রফেট মোহাম্মদ এই কুসুম ইবন আব্বাসের সম্পর্কে কি বলেছিলেন। কুসুম ইবন আব্বাস ইজ মোর দ্যান এনি আদার পারসন, লুকস লাইক মি বাই ক্যারেক্টার অ্যান্ড অ্যাপিয়ারেন্স। আর এ পাশে লেখা রয়েছে, অন দ্য রাইট সাইড দেয়ার ইজ ইনস্ক্রিপশন ইন আরবিক, দ্য ডোরস টু প্যারাডাইজ আর ওপেন টু দ্য ফেইথফুল। এই সেই ডোর, বিশ্বাসীদের জন্য স্বর্গের রাস্তা। একটু আগে বললাম, আবারও বলছি, যে একটা সময় ছিল যখন মক্কায় যারা যেতে পারতেন না হজ করতে, তারা এখানে আসতেন, সেন্ট্রাল এশিয়ার মানুষজন। একই রকম পবিত্র এই জায়গা, মক্কার মতোই। এটাই হচ্ছে কুসুম ইবন আব্বাসের কমপ্লেক্স, এখানেই তার সমাধিক্ষেত্র। এই দেখুন, এখানকার মানুষজন কত ভালো। আমাদের দেখে আমাদের সঙ্গে ছবি তুলছে। এখানে এটা খেয়াল করলাম, সবাই আমাদের সঙ্গে ছবি তুলতে চায়। Yeah. বাই বাই। অসাধারণ জায়গা, হ্যাঁ। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে আমির তৈমুরের বিভিন্ন জেনারেল আত্মীয় স্বজনের কবরস্থান এখানে থাকলেও আমির তৈমুরের নিজের কবরস্থান কিন্তু এখানে নেই। সেটা এখান থেকে 3.5 কিলোমিটার দূরে গুড় তৈমুরে। সেখানে যাব এবার, কিন্তু তার আগে কিছু খেতে হবে, ভাই খিদে পাচ্ছে। চলো চলো চলো। হ্যাঁ, তারপরে একটা ট্যাক্সি করতে হবে। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হলো এখানে। যদি সমর খান কখনো আসেন, এই জায়গাটা সখী miss জিন্দা, করাই যাবে না। মানে দ্য লিভিং কিং, এটা মিস করবেন না, একেবারেই করবেন না। যারা ছবি তুলতে ভালোবাসেন, স্টিল ছবি বিশেষ করে, তাদের জন্য কিন্তু একদম যাকে বলে স্বর্গরাজ্য। এমন দারুণ সুন্দর সুন্দর অ্যাঙ্গেল রয়েছে এখানে। পিলফ পাওয়া যাচ্ছে এখানে। হ্যাঁ, সালাম। এই হচ্ছে আমাদের লাঞ্চের মূল খাদ্য, সমরখান্দ ব্রেড। দেখুন, তিল স্টাফ করা যথারীতি। একটু গরম করে দিতে পারলাম। হ্যাঁ, ওইটাই দেখি আসুন, সেটাই বলতে হবে। আমরা এখানে অর্ডার দিয়েছি হচ্ছে এই ব্রেড একটা, যথারীতি লেমন টি, আর সেই সঙ্গে চিকেন সাসলিক। এই খেতে হবে। মানে এইরকম গাম্বার রুটি বোধহয় আমরা আগে কোথাও খাইনি। এখানে চাটা অতটা ভালো না, এর আগে সব জায়গায় দারুণ চা ছিল, এখানে অতটা ভালো পাচ্ছি না। যারা পিওর ভেজ, তাদের কিন্তু এই কাজাখস্তান আর উজবেকিস্তানের একটু হলেও সমস্যা হবে। তাদের এই রুটি আর ওই চা খেয়েই থাকতে হবে। স্যালাড আছে, কিছু কিছু জায়গায় ভেজ স্যালাড রয়েছে, একদম ভেজ কিছু কিন্তু আমরা পাইনি। এই হচ্ছে চিকেন শাসলিক, খেয়ে দেখো পৃথ্বীজিৎ কীরকম। ভালোই হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, ভালো, যথারীতি দারুণ, যেহেতু চিকেনটা ভালো এখানে। এই হচ্ছে আসল কথা, চিকেনটা এখানে দুর্দান্ত। এত টেন্ডার চিকেন সত্যি আমরা খাইনি আগে কখনো। এখানে এই শাসলিক খাওয়ার জন্যই বারবার আসা যায়। আচ্ছা, কালকে আমরা তাশখন্দ ফেরত যাচ্ছি সকাল 8:04 ট্রেন, এবং এটা অ্যাফরসিএফ ট্রেন নয়, মানে বুলেট ট্রেন নয়, নর্মাল ট্রেন। এখানকার 4 ঘন্টা সময় নেবে। বুলেট ট্রেন হলে এখান থেকে 2 ঘন্টা লাগবে। আমরা দুপুর 12:30 নাগাদ পৌঁছাবো। ইচ্ছে আছে আবার ওই বাজারে যাওয়ার, চরসু মার্কেটে গিয়ে
আরেকবার ট্রাই করা, তবে সেটা ক্যামেরা ছাড়া। বিল হলো ৬২,০০০ সোম, ২০,০০০ করে শাসলিক, ১২,০০০ চা আর ১০,০০০ রুটি। এখানে সব পাবলিক টয়লেটেই পয়সা দিয়ে ঢুকতে হয়, ২,০০০, কোথাও ৩,০০০, কোথাও ৪,০০০। এখানে যেমনি ৩,০০০ সোম। আর ম্যাক্সিমাম রেস্তোরাঁর সঙ্গেই টয়লেট নেই, টয়লেট তার পাশে পাবলিক টয়লেট দেখিয়ে দেবে এরা। তো আপনাকে ওই ২ থেকে ৪,০০০ সোম খরচা করেই পাবলিক টয়লেট ব্যবহার করতে হবে। বেল্ট কাজ করছে না, এখানে লাগানোর জায়গাটা ভাঙা। আর এখানে দেখুন ড্রাইভারও বেল্ট পরেনি। এই সমরখান্দে বলুন, তাসখান্দ, বুখারা, কোথাওই স্থানীয় ড্রাইভাররা কেউ বেল্ট টেল্ট পরেন না, তার চলটা কম। কিন্তু এটা খুবই রিস্কি, ডেঞ্জারাস। এখন আমরা যাচ্ছি আমির তিমুরের মুসোলিয়ামে। লংয়ের জন্মস্থান সেটা এখান থেকে প্রায় ৯০ কিলোমিটার। সেটা যেতে গেলে একটা দিন পুরো লাগে, সেটা যাওয়া হবে না আমাদের। কিন্তু মুসোলিয়ামটা শহরের মধ্যেই, সমরখান্দেই, সেটা দেখে নিয়ে, এটা দেখে নিয়ে আমরা চলে যাব রেগিস্তান। আমাদের ড্রাইভার উনি বলছেন যে উনি হিন্দুস্তানে গিয়েছিলেন কোনো একটা চিকিৎসার জন্য, অপারেশনের জন্য, এবং বলছেন ডক্টরস আর গুড, ডক্টরস আর গুড ইন হিন্দুস্তান, এটা ওনার বক্তব্য। এখানের মানুষজন ভারতের প্রতি একটা আলাদাই শ্রদ্ধাশীল। সেই দুর্ধর্ষ কনকোরার আমির তিমুর, তার রেস্টিং প্লেস গুড়-ই-তেমুর। দেখুন এখানে টিকিট লাগবে ৫০,০০০ সোম। ১৪০৫ সালে চীন আক্রমণ করার সময় তৈমুরলং অসুস্থ হয়ে পড়েন এবং তারপর মারা যান। তার ইচ্ছে ছিল তার যে জন্মস্থান কেশ বা শেহরি সাহ, সেখানে তাকে দফন করা হোক, কিন্তু তার নাতি, তার নাম ছিল খুব সম্ভবত খালিল, তিনি তার উইলের এগেনস্টে গিয়ে এখানে সমরখান্দে তাকে দফন করেন। এই হচ্ছে তৈমুরলংয়ের সমাধি। এই আর্কিটেকচারটা দেখলে অনেকটা মিল পাবেন আমাদের হুমায়ুনের কবরস্থান বা কাবুলে যে বাবরের সমাধিক্ষেত্র আছে তার সঙ্গে মিল পাওয়া যায় এটার। তবে এই যে স্ট্রাকচারটা দাঁড়িয়ে রয়েছে এখন, এটা কিন্তু সম্পূর্ণ রকমভাবে অনেকটাই মানে ধ্বংস হয়ে গিয়েছিল। তারপর এটাকে আবার রিভাইভ করা হয় অন্যান্য স্ট্রাকচারের মতো। ১৭ শতকের পরে কি হয়, এই জায়গাটাকে মানুষজন ভুলে যায় বলতে পারেন। মানে যে সিল্ক রুট সেটাও বাইপাস করে সমরখান্দকে কোনো অজানা কারণে। ১৭ শতকের পরে তার গৌরব হারায় সমরখান্দ। প্রায় ২০০-২৫০ বছর এই জায়গাটা ব্রাত্য ছিল, মানে এই জায়গা সম্পূর্ণ অ্যাভয়েডেড ছিল, আন্ডার দ্য ভেইল অফ অবলিভিয়ন বলে না, অবগুণ্ঠনে চলে গিয়েছিল সম্পূর্ণ। যাই হোক, তৈমুরলংয়ের ইচ্ছে ছিল তার বার্থ প্লেসেই তাকে দফন করা হোক, সেই ইচ্ছে মানা হয়নি। আর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, ১৭৪০ সালে নাদির শাহ যখন এই জায়গা আক্রমণ করেন, তখন তিনি তৈমুরলংয়ের সমাধি এক্সক্যাভেট করে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু কফিন ভেঙে যায়। তখন নাদির শাহ যারা সহচর ছিলেন তারা উপদেশ দিয়েছিলেন যে এটা খুব বাজে সাইন, আপনি আবার এটাকে এখানে রেখে দিন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানরা যখন সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে, ঠিক তার আগে ১৯৪১ সালের জুন মাসের আগে, সেই সময় একটা ঘটনা ঘটেছিল। মিখাইল গারাসিমভ, উনি এখানে, উনি একজন সায়েন্টিস্ট ছিলেন, উনি এই তৈমুরলংয়ের সমাধি এক্সক্যাভেট করেন এবং সেখান থেকে তার করটি ওপর বেস করে স্টাডি করে তৈমুরলংয়ের একটা ছবি উনি বানাতে সক্ষম হন। যে ছবিটা উইকিপিডিয়ায় বা সব জায়গায় রয়েছে, সেটা কিন্তু ওই করটি স্টাডি করেই তৈরি করা ছবি। সেখান থেকে তৈমুরলংয়ের হাইট, বডি ওয়েট এবং স্ট্রাকচার এই সব কিছুই বার করা সম্ভব হয়েছিল। ওনার হাইট ছিল ১৭২ সেন্টিমিটার। তো এইসব তথ্য উইকিপিডিয়ায় রয়েছে, অবশ্যই আপনারা দেখতে পারেন। তবে এই যে স্ট্রাকচারটা, এটা পরবর্তীকালে ইউএসএসআর এর সময় আবার নতুন করে তৈরি করা হয়েছিল। ভেতরে সুভেনিয়ার শপ রয়েছে। এইখানেই শায়িত দুর্ধর্ষ ইনভেডার আমির তৈমুর। এই যে মাঝের এই কালো সমাধিটি আমির তৈমুরের বা তৈমুরলংয়ের, আর এই সমাধিটা তৈমুরের আরেক নাতি উলুঘ বেগের। Ben yürürüm yana yana, aşk boyadı beni kana. Ne akilem ne divane, gel gör beni
neyledi Gel gör beni aşk neyledi Ya elim al kaldı beni আচ্ছা, গুড়ি তৈমুরের পেছন দিকে এলে পুরনো স্ট্রাকচারের কিছু নিদর্শন দেখতে পাবেন। এইটা ছিল হচ্ছে সেই পুরনো মুসোলিয়ামের অংশ। পরবর্তীতে এই নতুন মুসোলিয়াম তৈরি করা হয়। কালের কি অদ্ভুত নিয়ম, তাই না? সময়ের কি অদ্ভুত পরিহাস। সবাই আমরা এটা বুঝি, কিন্তু তারপরেও বুঝেও যেন বুঝি না। দৌর্দণ্ড প্রতাপ, প্রবল পরাক্রমশালী তৈমুর লং, তাকেও মাটির তলে চলে যেতে হয় নিয়মে, প্রকৃতির নিয়মে, কালের নিয়মে। এখন ঘড়িতে 4:38। আমরা হোটেলের দিকে যাচ্ছি। এখান থেকে জাস্ট 12 মিনিট লাগবে আমাদের হোটেলে পৌঁছাতে। ঘণ্টাখানেক বিশ্রাম নিয়ে তারপর বেরবো রেগিস্তান দেখার জন্য। রেগিস্তানে আলো জ্বলে উঠবে সন্ধ্যের পরে, তখন দেখতে সবচেয়ে বেশি ভালো লাগবে। এখন ঘড়িতে 7:15। আমরা রয়েছি সমরখান্দের অন্যতম আকর্ষণীয় জায়গা, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এই যে রেগিস্তান স্কোয়ারে। জায়গাটার নাম রেগিস্তান কারণ হচ্ছে আগে মধ্যযুগে এখানে বালি ছিল, সেই জন্যই নাম রেগিস্তান। এখানে 3টে মাদ্রাসা রয়েছে, দেখলে পরে মনে হবে একটা অন্যটার রেপ্লিকা, আসলে সেভাবেই তৈরি করা হয়েছিল। সবচেয়ে পুরনো বাদিকের উলুগবেগ মাদ্রাসা, তার ঠিক উল্টো দিকে রয়েছে শেডডোর মাদ্রাসা, আর সোজাসুজি যেটা রয়েছে তিল্লা করি মাদ্রাসা। এই যে উলুগবেগ মাদ্রাসা, এটা তৈরি হয়েছিল 1420 সালে উলুগবেগের নির্দেশে। উলুগবেগ ছিলেন তৈমুর লংয়ের নাতি। তিনি ছিলেন দুর্দান্ত ম্যাথামেটিশিয়ান এবং অ্যাস্ট্রোনমার। জিওমেট্রি এবং ত্রিগোনোমেট্রিতে তার অসাধারণ ব্যুৎপত্তি ছিল, কিন্তু দুর্দান্ত ম্যাথামেটিশিয়ান অ্যাস্ট্রোনমার হওয়া সত্ত্বেও শাসক হিসেবে কিন্তু দুর্বল ছিলেন। ওনার মাত্র 2 বছরের রাজত্বকাল ছিল, 1447 থেকে 1449 অবধি। দুর্ভাগ্যজনকভাবে ওনার বড় ছেলেই ক্ষমতা দখলের জন্য ওনাকে হত্যা করেছিলেন। বড় ছেলের কাছে হেরে গিয়ে বড় ছেলে ওনাকে বলেছিলেন, তুমি মক্কা চলে যাও। মক্কার দিকে রওনাও দিয়েছিলেন উলুগবেগ, কিন্তু পথে বড় ছেলের নির্দেশেই তাকে হত্যা করা হয়। তার সমাধি রয়েছে তৈমুর লংয়ের সমাধি, যেখানে দেখিয়েছিলাম আজকে এই ভিডিওতেই। তৈমুর লংয়ের পায়ের কাছেই উলুগবেগের সমাধি রয়েছে। তো এই হচ্ছে উলুগবেগের ইতিহাস, তৈমুর লংয়ের নাতির। উল্টো দিকের যে মাদ্রাসাটা, শেরদৌট মাদ্রাসা, সেটা তৈরি করা শুরু হয়েছিল 1636 সালে, একদম এক্স্যাক্টলি রেপ্লিকা হিসেবে এটার। এই শেরডোর মাদ্রাসা তৈরির প্রায় 10 বছর পরে ইয়ালামগুজ বাহাদুর ঠিক করেন যে জায়গাটা ঠিক দেখতে লাগছে না, এটাকে একটু এনক্লোজ করতে হবে, ভালো লাগবে আরও। তো তিনি এই সোজাসুজি যে মাদ্রাসাটা রয়েছে তিল্লা করি মাদ্রাসা, সেটা তৈরির নির্দেশ দেন ওই শেরডোর মাদ্রাসা তৈরি হওয়ার 10 বছর পরে, মানে 1646 সালে। 14 বছর লাগে ওই তিল্লা করি মাদ্রাসা কমপ্লিট হতে। 1660 সালে কমপ্লিট হয় তিল্লা করি মাদ্রাসা। তারপর এই পুরো জায়গাটা অসাধারণ রূপ নেয়, দেখতেই পাচ্ছেন। ইউনেস্কো এই জায়গাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ডিক্লেয়ার করে 2001 সালে। প্রত্যেক দিন সন্ধেবেলা এখানে আলোকিত থাকে এবং মিউজিকের সঙ্গে আলোর খেলাও চলে মাঝে মাঝে, আধ ঘন্টা পর পর। একটু পরেই শুরু হবে। একটা বাজে খবর, সেটা হচ্ছে যে ভেতরে ঢোকার জন্য টিকিট 65,000 সোম, সেটা ঠিক আছে, আমরা টিকিট কাটতে এসেছিলাম। এখন বাজে 7:45। আমরা বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ভাবলাম ঢুকবো করছিলাম আর কি, কিন্তু বন্ধ হয়ে যাবে 8টার সময়। যিনি টিকিট দিচ্ছেন তিনি বললেন যে তুমি ঢুকলে কিন্তু এক্ষুনি বেরিয়ে আসতে হবে, তো এখন ঢুকো না, তোমার টাকাটা জলে যাবে। তো এখন টিকিট দেওয়া বন্ধ করে দিয়েছে। এই যে এর পেছনে এরাও ঘুরে গেল, আর দিচ্ছেও না টিকিট। তো যাই হোক, কি আর করা যাবে, মেবি নেক্সট টাইম। আপনারা এলে টাইমটা খেয়াল রাখবেন, 8টা এই অবধি খোলা থাকে, মানে 7টায় ঢুকে পড়বেন আর কি। আমরা এসেছি 7টা নাগাদই, আলোর খেলা হলো, সেগুলো দেখলাম বাইরে থেকে। অবশ্য বাইরে থেকে দেখতেই বেশি ভালো লাগছে। আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো আমাদের সমরখান্দের ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। কালকে সকালবেলা 8:04 ট্রেন, আমরা চলে যাব তাশকেন্দে। কালকে কাটাবো, পরশুদিন ওখান থেকে একটা ট্যুর করব, যা আসবে এর পরের ভিডিওতে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে একটু শেয়ার করবেন, তাতে আমাদের সাংঘাতিক হেল্প হয়। আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা সবসময় সঙ্গে আছে আমরা জানি, কিন্তু আপনারা যদি একটু আমাদের ভিডিওগুলো শেয়ার করেন, লাইক বাটনটা ক্লিক করেন, আমাদের এগিয়ে যাওয়ার পথ একটু হলেও সুগম হয়। ভালো থাকবেন সকলে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গায় নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। শুভরাত্রি। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।